অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, যেই বাংলাদেশে ষড়ঋতুর ছোঁয়া রয়েছে। এই সৌন্দর্যগুলোকে উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে ঘর হতে বের হতে হবে এবং এই জায়গাগুলো হতে পারে সমুদ্র, পাহাড় কিংবা দর্শনীয় স্থান। আজ আপনাদের সামনে হাজির হয়েছি রাঙামাটি জেলার অন্তর্গত একটি থানা সাজেক। এই সাজেক ভ্যালিকে কেন্দ্র করে মানুষের এত পরিমাণ আনাগোনা যা বলে শেষ করার মতো নয়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এবং ভয়ঙ্কর সুন্দর এই সাজেক ভ্যালিকে কেন্দ্র করে আমার আজকের ভ্রমণ। ঢাকা থেকে সাজেক ভ্যালি যেতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে প্রথমে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত। এরপরে খাগড়াছড়ি থেকে যে কোনো একটি ওয়েতে চান্দের গাড়ি, জিপ অথবা সিএনজি মাহিন্দ্রা যোগে যেতে হবে সাজেক ভ্যালিতে। ঢাকা থেকে কিভাবে পৌঁছাবেন খাগড়াছড়িতে? ঢাকা থেকে খাগড়াছড়ি বিভিন্ন বাস যেগুলো চলাচল করে সেগুলোর ভাড়া কী রকম এবং খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি পর্যন্ত পৌঁছানোর জন্য যেই সব উপায়ে যাওয়া যায় সেগুলোর ভাড়া কেমন এবং সাজেক ভ্যালিতে আমি কোন রিসোর্টে ছিলাম এবং কোন কোন জায়গায় ঘুরে বেরিয়েছি যাবতীয় ইনফরমেশন নিয়ে আমার আজকের এই ভিডিওটি। তবে এই ভিডিওটি আমি অনেক চেষ্টা করেও 2টি পার্টে আনতে পারিনি। তবে আমার আজকের এই ভিডিওটি মোটামুটি 3 থেকে 4টি পার্ট হতে পারে, যার প্রথম পর্ব আজকের এটি। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক সাজেক ভ্রমণ পার্টের প্রথম ভিডিওটি ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। ঢাকা থেকে খাগড়াছড়ি এই রুটটিতে আমরা ভ্রমণ করেছিলাম শ্যামলী এনার ট্রাভেলসের একটি এসি বাসে। এই বাসটি ঢাকার কাপ্তলী থেকে রাত 10টায় ছেড়ে কল্যাণপুর, শ্যামলী, কলাবাগান বাস পয়েন্ট, ফকিরাপুল এবং আরামবাগ হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করে। আমি আজ বাসে বোর্ড করব ঢাকার কলাবাগান বাস পয়েন্ট থেকে। ইতিমধ্যে আমার বাসটি ঢাকার কলাবাগান বাস পয়েন্ট শ্যামলী এনার ট্রাভেলসের কাউন্টারের সামনে এসে পৌঁছেছে। মূল যে টাইম ছিল এখান থেকে ছাড়া রাত 10টা 45, তার মিনিমাম 10 মিনিট পূর্বে বাসটি চলে এসেছে। এই বাসটি হিনো একে 1J সিরিজের একটি এসি বাস, যদিও এই বাসের যে আউটলুক বা বডি ছিল সেটি হুন্দাইয়ের আদলে নির্মিত হয়েছে। শ্যামলী এনার ট্রাভেলসের 2টি এসি বাস খাগড়াছড়ি থেকে ঢাকা এবং ঢাকা থেকে খাগড়াছড়ি রুটে যাতায়াত করে। যে 2টি বাসে হিনো একে 1J সিরিজের, তবে যেই বাসটি আবদুল্লাপুর থেকে খাগড়াছড়ি পর্যন্ত আসে সেই বাসটি সম্পূর্ণ হুন্দাইয়ের মতোই দেখতে। তবে যে বাসটি আবদুল্লাপুর থেকে খাগড়াছড়ি রুটে চলাচল করে সেই বাসের প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্টেরও সুব্যবস্থা রয়েছে। তবে যেই বাসটি গাবতলী পর্যন্ত যায় সেই বাসে কোনো লেগ রেস্ট নেই। যারা এই ইকোনমি ক্লাস বাসগুলোতে ভ্রমণ করতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো, যারা একটু আরামদায়ক জার্নি চান তারা অবশ্যই লেগ রেস্ট সহ যে বাসটি সেই বাসের টিকিট কাটবেন। তবে এই বাসটিতে আপনারা আরামবাগ থেকে উঠতে হবে এবং খাগড়াছড়ি থেকে গেলে আরামবাগেই নামতে হবে। এই ছিল আমার আজকের ভ্রমণ সঙ্গীর সিট ফরমেশন। 2:2 ফরমেশনে সর্বমোট 9টি সারিতে 36টি আসন রয়েছে। সিটগুলোর সাথে কোনো লেগ রেস্ট নেই, তবে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস রয়েছে। তবে এই বাসটি রিবডি করার কারণে বেশ ভালোই সিটগুলো এবং সিটগুলো যথেষ্ট নরম এবং কোমল। শ্যামলী চিরাচরিত যে সিটগুলো হয় নেক রেস্ট এবং হেড রেস্ট সহ সেই রকমই সিট এই বাসেও। প্রত্যেক সিটের সাথে ব্ল্যাঙ্কেট রয়েছে এবং এই জায়গায় একটি কি রয়েছে যার মাধ্যমে সিটটি আনফোল্ড এবং ফোল্ড করা যাবে। তবে লেগ রেস্ট থাকলে এই সিটগুলো সেমি স্লিপার সিটে রূপান্তরিত হতো। সিটের উপরের দিকে যে হ্যান্ড ক্যারিয়ারগুলো রয়েছে তার নিচে এবং পাশে ব্লু এবং রেড কালারে এলইডি চেইন লাইট ইউজ করার কারণে বাসের ভেতরের পরিবেশ অনেকটাই গর্জিয়াস হয়ে উঠেছে। ঢাকা খাগড়াছড়ি রুটে যারা বাজেট ফ্রেন্ডলি এসি বাসে ট্যুর করতে চান তাদের জন্য শ্যামলী, সেন্ট মার্টিন এবং লাল সবুজের ইকোনমিক ক্লাস বাস রয়েছে। বাসের বোর্ডিং পয়েন্ট থেকে আজকে ছাড়ার সময় ছিল রাত 10টা 45, তবে সঠিক সময়ের ঠিক 1 মিনিট পরেই বাসটি ছেড়ে দেয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। তবে আজ কোনো অফ ডে ছিল না, রেগুলার ডেতে আমরা ভ্রমণ করেছিলাম। তারপরেও এত পরিমাণ যাত্রী ছিল কলাবাগানে, মনে হচ্ছিল যে কোনো হলিডে বা বড় কোনো ছুটি রয়েছে। আমার বাসটি কারণ বাজার বাংলা মোটর হয়ে মগবাজার দিয়ে ফকিরাপুলের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। ফকিরাপুল, আরামবাগ এবং সায়দাবাদেও বেশ কিছু যাত্রী রয়েছে, যার কারণে প্রত্যেকটি কাউন্টার টাচ করে যেতে হবে আজ আমাদের। আমার সামনেই ছিল গ্রিন লাইনের একটি এসি বাস, যে বাসটি ঢাকা খাগড়াছড়ি রুটে চলাচল করে এবং এই বাসটিও ঢাকার কলাবাগান থেকে রওনা হয়েছে আমাদের বাসের সাথেই। তবে এই বাসটি খাগড়াছড়ি পৌঁছেছিল আমরা বাস থেকে নেমে যাওয়ারও প্রায় 20 থেকে 25 মিনিট পরে। ঢাকা খাগড়াছড়ি রুটে বর্তমানে বেশ কিছু এসি বাস রয়েছে, যার মধ্যে বিজনেস ক্লাস সিরিজের সিট রয়েছে রবি এক্সপ্রেস, গ্রিন লাইন পরিবহন এবং হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসগুলোতে। তবে যাত্রী চাহিদা অনুযায়ী মাঝে মধ্যে শ্যামলী এনার ট্রাভেলসের হুন্দাই বাস দিয়ে যাত্রী সেবা দেয় এই রুটটিতে। ইকোনমি ক্লাস সিট রয়েছে শ্যামলী এনার ট্রাভেলস, সেন্ট মার্টিন পরিবহন এবং লাল সবুজ পরিবহনের।
এই রুটটিতে একমাত্র ফুল স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে ইম্পেরিয়াল এক্সপ্রেস। এর মধ্যে আমার বাসটি পৌঁছে গিয়েছে ফকিরাপুলে, তবে ফকিরাপুলে আমাদের দুজন যাত্রী থাকলেও তারা চলে গিয়েছিল এর মধ্যে আরামবাগ কাউন্টারে, যার কারণে এই কাউন্টারে বাস আর না দাঁড়িয়ে সোজা চলে যায় আরামবাগের উদ্দেশ্যে। আমার আজকের ভ্রমণ সঙ্গীত পাইলটের সহকারী এবং গাইড তিনজনই যথেষ্ট পরিমাণ এক্সপেরিয়েন্সড এবং পারদর্শী ছিলেন বাসের এই লাইনগুলোতে। আমি কেন বলেছি এই কথাটা আমি ভিডিওর মাঝখানে বলে দেবো সব কিছু। ঢাকা খাগড়াছড়ি রুটে যেসব এসি বাস বা নন এসি বাসগুলো চলে, এবার সেই বাসগুলোর ভাড়া সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে। এই রুটে সবচেয়ে বেশি ভাড়া বর্তমানে রবি এক্সপ্রেসে, তাদের প্রত্যেক সিটের ভাড়া 1700 টাকা। এরপরে হানিফ এবং গ্রিন লাইনের 1600 টাকা ভাড়া নির্ধারণ করা রয়েছে। সেন্ট মার্টিন, শ্যামলী এবং লাল সবুজের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে 1000 টাকা এবং ফুল স্লিপার ইম্পেরিয়াল এক্সপ্রেসের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে 1600 টাকা। নন এসি যে বাসগুলো চলাচল করে তার মধ্যে হানিফ, শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, ইউনিক, ইকোনো সার্ভিস, সৌদিয়া পরিবহন এবং পাহাড়ের রাজা খ্যাত শান্তি পরিবহন। ইকোনমিক ক্লাস সবগুলো বাসেরই ভাড়া বর্তমানে 750 টাকা এবং সেন্ট মার্টিন পরিবহনের বিজনেস ক্লাস একটি নন এসি বাস চলাচল করে, যেই বাসের প্রত্যেক সিটের ভাড়া বর্তমানে 850 টাকা। আমি যতটুকু জানি এই রুটে ইকোনো এবং লাল সবুজ বুফের সুবিধা দিয়ে থাকলেও বর্তমানে শুধুমাত্র ইকোনো বুফের সুবিধা দিয়ে থাকছে। ইকোনোর 2 ইউনিট বাস এই রুটে চলাচল করে, যে বাসগুলো হিনো একে 1J সিরিজের, তবে এই বাসগুলো ছেড়ে আসে ঢাকার আবদুল্লাপুর থেকে। পৌঁছে গিয়েছি ঢাকার আরামবাগ বাস পয়েন্টে। কোভিডের পূর্বেও এই জায়গাতে শুধুমাত্র লাক্সারিয়াস বাসের বহর দেখা যেত, স্ক্যানিয়া, ভলভো, হুন্দাইয়ের মতো বাসগুলো। তবে এই জায়গা বর্তমানে সম্পূর্ণ দখল করে রয়েছে ভারতীয় অশোক লেল্যান্ডের ফুল স্লিপার এবং সুইট ক্লাসের বাসগুলো। আমার সামনে ছিল ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী ইউরোকোচের একটি ফুল স্লিপার বাস, তবে আমি যেদিন ভ্রমণ করেছিলাম সেদিন কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউরোকোচের একটি বাসে ব্যাটারিজনিত কোনো সমস্যার কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে কোনো যাত্রী বা কারো তেমন কোনো ক্ষতি হয়নি, সবাই খুব নিরাপদে বাস থেকে নেমে যেতে পেরেছে এবং বাসের আগুন নেভানো সম্ভব হয়েছে, তবে বাসেরও তেমন কোনো ক্ষতি হয়নি। আরামবাগ থেকে রাত 11:30 সঠিক সময়ে যাত্রী নিয়ে বাসটি রওনা করলেও বাসের সায়দাবাদে 4 জন যাত্রী ছিল, তবে সায়দাবাদ কাউন্টারের নিচের দিকে জ্যাম থেকে বাস সোজা উঠে যায় হানিফ ফ্লাইওভারে এবং মাঝামাঝি একটি পয়েন্টে যেয়ে দাঁড়িয়ে যায় যাত্রী নেওয়ার জন্য। তবে শ্যামলীর মতো একটি বড় কোম্পানির কাছে এইরকম একটি বিষয় আমি আশা করিনি, আমার কাছে যথেষ্ট অড লেগেছে। কেননা ওই গ্রুপে 4 জনের মধ্যে 3 জনই মহিলা মানুষ, একজন বাচ্চাও ছিল। 3 জন মহিলা, বাচ্চা মানুষ সহ লোকটিকে মোটামুটি বেশ কয়েকটি লাগেজ টেনে আসতে হয়েছে এত দূর পর্যন্ত। যদিও আমাদের এখানে সময় লস হয়েছে প্রায় 20 মিনিটের মতো, তবে যারা যাত্রী ছিলেন তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। গাইড সাহেবের মিনিমাম 20 থেকে 25 মিনিট পূর্বেই তাদের ফোন দিয়ে বলা উচিত ছিল যে আপনারা ব্রিজের উপরে চলে আসুন, তবে তিনি এটি বলেছেন ব্রিজের গোড়ায় এসে। আমার সামনেই ছিল বর্তমানে বাংলাদেশে চলাচলকারী একমাত্র টয়লেট সম্বলিত বাস এমআর পরিবহনের ফুল স্লিপার বাসটি। একে তো ঢাকা থেকে বের হতে ভালোই জ্যাম ছিল, যার কারণে প্রায় 20 মিনিটের মতো লেট হয়েছে। তার মধ্যে ফ্লাইওভারে এসে আরও 20 মিনিট অপেক্ষা করতে হয়েছে যাত্রীর জন্য। এরপরে যখন যাত্রী উঠে রওনা শুরু হয় বাসটি, তখনই কাঁচপুরের পরে বাস আবারও তেল নেওয়ার জন্য একটি পাম্পে ঢুকে যায়। এই পাম্পে সবগুলো বাসই ছিল গ্রিন লাইন পরিবহনের, সবগুলো ডাবল ডেকার এবং বেশ কিছু ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস সিরিজের ইরিজার শেপের বাসও ছিল। তেল নেওয়া শেষ করে রাত 12:45 নাগাদ ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী গ্রিন লাইনের ডাবল ডেকার যে বাসটি, সেই বাসের পিছু করতে করতে রওনা হয় কুমিল্লার দিকে। মোটামুটি 70-80তে বাস চালিয়েও আমরা গ্রিন লাইনের বাসটির পিছু আর দেখতে পাইনি, কেননা বর্তমানে মোটামুটি শক্তিশালী বাসের মধ্যে রয়েছে বাংলাদেশের ম্যানের বাসগুলো, যার মধ্যে সিঙ্গেল ডেকের বাস রয়েছে লন্ডন এক্সপ্রেসের বহরে মাত্র 2টি এবং গ্রিন লাইনের পরিবহনের কাছে রয়েছে 24 ইউনিট ম্যানের ডাবল ডেকার বাস। ঘড়ির কাঁটা বর্তমানে রাত 1টা। আমরা পৌঁছে গিয়েছি মেঘলা সেতুতে। আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম, এই বাসে প্রচুর পরিমাণ ভাইব্রেশন হচ্ছিল। আপনারা আমার ভিডিও দেখলে তা বুঝতে পারবেন। দেশের পরিবহন সেক্টরের দ্বিতীয় বড় কোম্পানি এবং রানী খ্যাত অপারেটর শ্যামলী পরিবহনের কাছ থেকে অ্যাটলিস্ট এই জিনিসটা আশা করা যায় না। ঢাকা খাগড়াছড়ি মোটামুটি একটি হট রুট বলা চলে। এই রুটে তাদের বেশ কিছু নন এসি বাসের পাশাপাশি 2 ইউনিট এসি বাসও চলে, তবে এই বাসগুলোর কন্ডিশন খুব একটা ভালো নয়। এই হলো বাংলাদেশের দ্বিতীয় বড় কোম্পানির এসি বাসের কন্ডিশন। প্রত্যেকটি এসির ভেন্ট মোটামুটি ভাঙা এবং সুপারভাইজার সাহেব অনেক কষ্টের টিস্যু দিয়ে এই জায়গাগুলো বন্ধ করে দিয়েছে,
কেননা যদি এটি বন্ধ করা না যায় প্রচুর পরিমাণ ঠান্ডা হচ্ছিল বাসটি। বাস নরমালি এসি ছাড়ার সাথে সাথে এত পরিমাণ কুল হচ্ছিল, এবং যেহেতু শীতের দিন এসি বন্ধ করলে আবার বাসের ভেতরে প্রচুর পরিমাণ গরমের সৃষ্টি হচ্ছিল। তাই কিছুক্ষণ পরপর এসি বন্ধ এবং অন করতে হচ্ছিল। যদিও এসি বাসগুলোতে হালকাভাবে এসি দেওয়া থাকে যেন বাসের ভেতরটা খুব গরম বা ঠান্ডা না হয়ে যায়। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের এই জিনিসগুলো একটু নজর দেওয়া উচিত, কেননা এই রুটগুলোতে তাদের বেশ ভালো যাত্রী চাহিদা রয়েছে। আমি ঢাকা থেকে খাগড়াছড়ি বা খাগড়াছড়ি থেকে যখন ঢাকা এসেছি, তাদের যে নন এসি বাসগুলো রয়েছে সেগুলো যেমন ফুল ছিল, এসি বাসগুলোও ফুল ছিল। এমনকি আমি বাসের টিকিট নিজেই কেটেছি মিনিমাম 10 দিন পূর্বে, কেননা বাসের টিকিট একেবারেই পাওয়া যাচ্ছিল না। যেহেতু বর্তমানে সিজন চলছে তার কারণে এমনটা হতে পারে। তবে নর্মালি যেহেতু ইকোনমি ক্লাস এসি বাসগুলোর বেশ ভালো চাহিদা রয়েছে বাংলাদেশের যে কোনো রুটেই, কেননা আমাদের দেশে বেশিরভাগ যাত্রী মাঝামাঝি রেঞ্জের মধ্যে একটু ভালো মানের যাত্রী সেবা খোঁজে। তাদের জন্য ইকোনমি ক্লাস বাসগুলো যথেষ্ট প্রেফারেবল আমি মনে করি। সেদিক দিয়ে চিন্তা করে শ্যামলী পরিবহনের উচিত বাসগুলোর কিছু কিছু কাজ করা বা বাসগুলো মেরামত করা। রাত 1:15 নাগাদ আমার বাসটি পৌঁছে যায় দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজের পরে বেশ ভালোই কুয়াশার দেখা পেয়ে যায়। তবে বর্তমানে এই শীতকালে ড্রাইভারদের উচিত খুবই সাবধানতার সহিত গাড়ি চালানো এবং ওভারটেকিং করার পূর্বে অবশ্যই সব দিকে চোখ এবং কান খোলা রেখে ওভারটেকিং করা উচিত, কেননা অতিরিক্ত কুয়াশার কারণে সামনের দিকের কোনো যানবাহন দেখা খুবই মুশকিল হয়ে যায়, যার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো বর্তমানে ঘটছে। তবে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট ঘটে শেষ রাতে, অর্থাৎ যখন মোটামুটি রাতের আলো শেষ এবং দিনের আলো শুরু হয়, সেই মুহূর্তে কুয়াশার মাত্রা অনেকটাই বেড়ে যায়। সেই মুহূর্তেই অ্যাক্সিডেন্টগুলো সবচেয়ে বেশি ঘটে থাকে এখন। আমার সামনে থাকা শ্যামলী এনআর ট্রাভেলসের যে নন এসি বাসটি ছিল, এই বাসটিও খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল ঢাকা থেকে। আমার বাসের যে পাইলট তিনি একজন প্রফেশনাল ড্রাইভারের মতোই আচরণ করেছে রাস্তায়, কেননা নর্মালি যেসব ড্রাইভাররা তারা যখন ওভারটেকিং করে তখন তারা প্রচুর পরিমাণে হর্ন দিয়ে থাকে, এতে যাত্রীদের ঘুমের ব্যাঘাত ঘটে, সামনের এবং নিজ গাড়িরও। প্রফেশনাল হয় না। তবে আমার বাসের যে পাইলট ছিলেন তিনি যখন কোনো বাস বা ট্রাককে ওভারটেক করছিলেন তখন ডিপার মেরে মেরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তেমন কোনো হর্নের ইউজই করেননি। মোটামুটি আমার জানা মতে যারা প্রফেশনাল ড্রাইভার তারাই এরকমটা করে থাকে। আমি আজকে থেকে 3-4 বছর পূর্বে নাবিলের এক ড্রাইভারকে দেখেছিলাম যিনি ঢাকা থেকে রংপুর পর্যন্ত কোনো প্রকার হর্ন ছাড়াই গিয়েছিলেন, শুধুমাত্র ডিপার দিয়ে। বাসের গতি এই মুহূর্তে 100+। যদিও স্পিডোমিটারে এটি সেভ করতে পারিনি, আমি শুধু লাইভ অন করে রেখেছিলাম। ঘড়ির কাঁটা রাত 2টা বেজে গিয়েছে। এর মধ্যেই আমার বাসটি পৌঁছে গেছে কুমিল্লার খুবই কাছাকাছি। কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমার বাসের বিরতি দেওয়ার কথা। 2টা 10 নাগাদ আমার বাস পৌঁছে যায় কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এইখানে 20 মিনিটের একটা বিরতি দেওয়া হয়। হোটেলটি মোটামুটি বড় মানের। এই জায়গাতে একসাথে 20 থেকে 25টি বাস দাঁড়ানোর মতো সক্ষমতা রয়েছে। এই জায়গাতে শ্যামলীর বেশ কিছু বাস আমি দেখলাম এবং এখানে বেশ কিছু কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে কুমিল্লা
এবং নোয়াখালীর দিকে যাতায়াত করা যায়। তবে এই জায়গা থেকে মূলত যারা বাসগুলো চেক করে তারাই এই জায়গাতে থাকে বা এই কাউন্টারগুলোতে বসে। শ্যামলী এনার ট্রাভেলসের বহরে চলাচল করে স্ক্যানিয়া 2 ইউনিট ইকোনমি ক্লাস বাসের মধ্যে এটি একটি, যে বাসটি বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারের পাশাপাশি টেকনাফ রুট পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে। শ্যামলীর পেছনেই ছিল রবি এক্সপ্রেসের হুন্দাই এবং ফুল স্লিপার বাস। হুন্দাই বাসটিও আজ খাগড়াছড়ির দিকেই যাচ্ছিল। 20 মিনিটের যাত্রা বিরতি থাকলেও মোটামুটি 40 মিনিট পরে অর্থাৎ রাত 2:50 নাগাদ আমার বাসটি আবারও রওনা হয় খাগড়াছড়ির উদ্দেশ্যে। তবে হোটেল ব্রেকের পরে মনে হচ্ছে যে কুয়াশার মাত্রাটা একটু বেশি। ঢাকা থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি যে টাইম কাভার করেছে এর মধ্যে প্রায় 1.5 ঘন্টা লেট রয়েছে আমার বাসটি, যার কারণে বাসের গতি কিছুটা বেশি ছিল, প্রায় 100-105। তবে কিছু দূর আসার পরে কুয়াশার তীব্রতা আরও বেড়ে যায়। সামনের দিকের কিছুই তেমন একটা স্পষ্ট ছিল না। এই জায়গাতে বাসের গতি কিছুটা কমিয়ে দিয়েছিলেন ড্রাইভার সাহেব, তবে তার যে প্রফেশনালিজম সেটি তিনি ধরে রেখেছিলেন। এই জায়গাতেও তিনি কোনো প্রকার হর্ন না দিয়ে ডিপার দিয়ে এগিয়ে ওভারটেক করেছেন। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের কাছাকাছি আসার পর মোটামুটি কুয়াশার মাত্রা অনেকটাই কমে গিয়েছে, পূর্বের মতো। অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লা আসার সময় রাস্তা যেরকম ক্লিয়ার ছিল ওই রকমটাই হয়। সামনের দিকে একটি সিডিএম এর বাস ছিল, যেই বাসটির পিছনের দিকে হিনো লেখা ছিল। প্রথমের দিকে ভেবেছিলাম এই বাসটি হয়তো ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে মোটামুটি যখন খাগড়াছড়ির কাছাকাছি অর্থাৎ মাটিরাঙ্গায় পৌঁছাই তখন আমি এই বাসটিকেও খাগড়াছড়ির দিকে যেতে দেখেছি। শীতকাল মূলত ঘোরার সিজন, আর সিজনের কারণে প্রত্যেকটি কোম্পানি তাদের এক্সট্রা ট্রিপ পরিচালনা করে যেই সব জায়গাতে মানুষের আনাগোনা একটু বেশি। তাছাড়াও মোটামুটি বেশ কিছু গাড়ি বর্তমানে রিজার্ভে যায় যেই সব পর্যটনীয় স্থান রয়েছে সেই জায়গাগুলোতে। প্রতিনিধির একটি নন এসি বাসকে অতিক্রম করছি, যারা টাঙ্গাইলের মধুপুর থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত যাত্রী সেবা দিয়ে থাকে। রাস্তা মোটামুটি ক্লিয়ার থাকায় বাসের গতি আবারও 100 ছুঁই ছুঁই করছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার রাজা শান্তি পরিবহন, যাদের বাস খাগড়াছড়ি থেকে পুরো বাংলাদেশ চলাচল করে এবং তারাই একমাত্র কোম্পানি যাদের বাস দিনের বেলাও খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। এছাড়াও রাত্রেবেলা রাত 9:45-এর পূর্বে কোনো কোম্পানির বাস নেই, শুধুমাত্র শান্তি পরিবহনের বাস রয়েছে। তবে ঢাকা থেকে দীঘিনালা পর্যন্ত একমাত্র শান্তি এবং সৌদিয়ার একটি বাস চলাচল করে। রাস্তায় শান্তি পরিবহনের দেখা পেয়ে যায়, তবে আমি যখন এই বাসের দেখা পাই তখন সে হোটেল বিরতি শেষ করে রাস্তায় উঠছিল, যার কারণে বাসের গতি কিছুটা কম থাকায় সে খুব সহজে সাইড দিয়ে দেয় আমাদের। সামনে সিডিএম এর বাস ছিল, যে বাসটি কিছুক্ষণ আগে প্রতিনিধির বাসটিকে ওভারটেক করে সামনের দিকে এসেছে, এবং তার সামনে ছিল পাবনা এক্সপ্রেসের একটি বাস, যে বাসটি পাবনা থেকে কক্সবাজার রুটে চলাচল করে, এবং তার সামনে ছিল সেন্ট মার্টিন সৌহার্দ্যের সর্বশেষ সংস্করণ, অর্থাৎ সর্বশেষ তাদের বহরে যে বাসটি যুক্ত হয়েছে সেই বাসটি। সামনের দিকে ট্রাকের গ্যাপ পেয়ে শান্তি পরিবহন আমাদেরকে পুনরায় ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যায়। সামনের দিকে সেন্ট মার্টিন সৌহার্দ্যের যে বাসটি রয়েছে সেই বাসটি কিছুদিন পূর্বে অর্থাৎ সর্বোচ্চ 1 সপ্তাহ হবে তাদের বহরে যুক্ত হয়েছে। এই বাসটির যে বডি ফিনিশিং খুব ভালো মানের কাজ করেছে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাংলাদেশে মোটামুটি স্লিপার বাস, সুইট ক্লাসের বাস একটি কমন বিষয়, তবে এই বাসটি একটু ভিন্নতা আনা হয়েছে। এই বাসের ফ্রন্টে এবং ব্যাকে বেশ ভালো মানের কাজ করা হয়েছে, তবে অন্যান্য যে স্লিপার বাসগুলো থেকে সেই বাসগুলোর চেয়ে এই বাসের চেসিস কিছুটা হলে বাড়ানো হয়েছে।
যার কারণে এই বাসের সিটের সংখ্যা একটু বেশি রয়েছে। এই রকম বডি বাড়ানো যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো অ্যাক্সিডেন্টের মূল কারণ হতে পারে। এই বাসগুলোর যখন রানিং অবস্থা থাকবে এই রকম অবস্থায় ইউটার্ন অথবা ওভারটেকিং এর ক্ষেত্রে অনেকটাই ঝুঁকিপূর্ণ এই বাসগুলো। সেন্ট মার্টিন সৌহার্দ্যর এই বাসটির কথা এতক্ষণ বলছিলাম যে এই বাসটি আমার বাসকে ওভারটেক করছে বাম দিক দিয়ে। যদিও আমরাই তাকে ওভারটেক করতে গিয়েছিলাম, তবে ট্রাক সামনে থাকায় আমরা আর তাকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। লেল্যান্ডের বাস, তার উপরে বডি বাড়ানো, তারপরে এই বাসটি যে পরিমাণ দৌড়াচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে এটি একটি জাপানি বাস। এই মুহূর্তে আমাদের ড্রাইভার সাহেব কিছুটা অ্যাগ্রেসিভ মুডে গাড়ি চালাচ্ছিলেন। সামনে কোনো বাস পেলে সেটাকে ওভারটেক করে সামনের দিকে এগোচ্ছিলেন, কাউকে আগে যেতে দিচ্ছিলেন না। এইরকম অ্যাগ্রেসিভভাবে গাড়ি চালানো শীতের রাতে সবচেয়ে বড় কারণ হতে পারে দুর্ঘটনার। সামনের দিকে কোনো প্রকার প্রতিবন্ধকতা না থাকায় সেন্ট মার্টিন শহরের এই সুইট ক্লাস বাসটিকে আমরা খুব সহজে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাই। তবে তার সামনে ছিল সৌদিয়া পরিবহনের একটি কক্সবাজারগামী কোচ, যে বাসটি নন এসি। সৌদিয়া বাসের যে ড্রাইভার ছিলেন তিনি অনেকটা অ্যাগ্রেসিভ মুডে গাড়ি চালাচ্ছিলেন মনে হয়, কারণ বেশ কিছুক্ষণ তাকে টিপার দেওয়ার পরেও তিনি সাইড দিচ্ছিলেন না। সামনের দিকে কিছুটা ফাঁকা পেয়ে আমার ড্রাইভার ডান দিক দিয়ে গাড়ি ঢোকাতে চায়, তবে সামনের দিকে আরও একটি ট্রাক থাকায় উনি আর এগিয়ে যেতে পারেন না। ট্রাকটিকে অতিক্রম করার পরে আমার ড্রাইভার ডান দিকে রাস্তা খালি পাওয়ায় বাসের গতি বাড়িয়ে এগিয়ে যায় সামনের দিকে। তবে এই মুহূর্তে সৌদিয়া পরিবহনের যে ড্রাইভার তিনিও বাসের গতি বাড়িয়ে দেন। আবারও সামনের দিকে ট্রাক পড়ে যায় এবং বিশাল একটি বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে আমরা বেঁচে যাই। যদিও সৌদিয়া পরিবহনের ড্রাইভার বেশ জোরে জোরে হর্ন দিচ্ছিলেন, তবে আমাদের ড্রাইভার গাছের গতি এতটাই ছিল যে কন্ট্রোল করতে না পেরে ট্রাকের কাছাকাছি এসে বাম দিকে গাড়ি ঘুরিয়ে নেয়। বাসের যে পরিমাণ গতি ছিল এই অবস্থায় যদি ট্রাকের পিছনে মেরে দিত ড্রাইভার সাহেব হয়তোবা স্পটেই মারা যেতেন এবং তার সাথে সাথে বেশ কিছু যাত্রীরা বড় ধরনের ক্ষতি হতে পারত। এবং সৌদিয়ার যে বাসটি হর্ন দিতে দিতে আসছিলেন তারাও বাম দিকে চাপিয়ে দেয়, তারা অবশ্যই গাড়িটি উল্টে যেতে পারতো রাস্তার বামে পড়ে গিয়ে। আমাদের বাসের যে ড্রাইভার ছিলেন তিনি পাহাড়ি রোডের ড্রাইভার, অর্থাৎ তার বাড়িও খাগড়াছড়িতে, যার কারণে তিনি অনেকটা এক্সপার্ট। এই রকম বিপদের হাত থেকে তিনি তাই খুব সহজে আমাদের বের করতে পেরেছেন। তবে তিনি যদি না পারতেন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো আজকে সৌদিয়া এবং শ্যামলী দুটো বাসের সাথে। আমি দেখেছি যেসব ড্রাইভাররা পাহাড়ি রোডের গাড়ি চালান তারা অনেকটা এক্সপার্ট হয় সমতল রাস্তার জন্য। এরই মধ্যে সৌদিয়ার বাসটি আমার বাসের পাশাপাশি এসে বাস পরিষ্কার করার যে ব্রাশ সেটি দিয়ে বাসের মধ্যে বেশ কয়েকটা আঘাত করে এবং বাসটিকে থামানোর জন্য বলে।
এই মুহূর্তে বাসটিকে থামিয়ে 20 মিনিটের মতো আটকে রাখে এবং বেশ ভালোই হাতাহাতি চলতে থাকে। আমি ভিডিও করছি দেখে সেই বাসের এক প্যাসেঞ্জার আমার সাথেও খারাপ ব্যবহার শুরু করে। অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল মূলত দুই বাসের ড্রাইভারের কারণেই, কারণ দুজনই অ্যাগ্রেসিভভাবে গাড়ি চালাচ্ছিলেন। তবে দুজনই এক্সপার্ট থাকায় তেমন কোনো দুর্ঘটনাই ঘটেনি। বাস এখন মোটামুটি রামগড়ের কাছাকাছি, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গিয়েছে এবং আমাদের সামনে ছিল ইকোনোর একটি বাস। আমাদের বাসটি সেটিকে ওভারটেক করার জন্য বেশ ভালো ডিপার মারছিল। তবে এই কাজটিও করা উচিত ছিল না ড্রাইভার সাহেব এইখানেও খুব জোরেই গাড়ি চালাচ্ছিলেন। তবে শ্যামলী পরিবহন কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে চাই, কেননা ফেনীর কাছাকাছি এসে বাস মিনিমাম 3-4 মিনিট দাঁড়িয়ে রাখে এবং এই জায়গা থেকে 4 জন পকেট যাত্রী চলে যারা খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। বর্তমানে দেশের সিচুয়েশন ভালো না, যে কোনো জায়গায় ছিনতাই ডাকাতি হচ্ছে খুব সহজেই। এই রকম জায়গায় অর্থাৎ পাহাড়ি রোডে একটি বাস যাচ্ছে যেখানে রাস্তার মধ্যস্থান থেকে 4 জন যাত্রী পকে তোলে। উপরওয়ালা কোনো বিপদ ঘটায়নি, তবে তারা যদি কোনো একটা বিপদ ঘটাতো তখন এই দায়ভার কি শ্যামলী পরিবহন নিত? ঢাকা থেকে যে বাসগুলো মোটামুটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় সেই বাসের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারকে আমি অবশ্যই বলবো বিশেষ করে রাত্রেবেলা কোনো পকেট যাত্রী তুলবেন না, কেননা তারা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটাতে পারে। শুধুমাত্র আপনাদের 2টা টাকার জন্য একটা বাসের এতগুলো প্যাসেঞ্জারের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আমাদের বাসের সামনে বেশ কিছু বাইকার ছিল, তারাও মেবি খাগড়াছড়ি হয়ে সাজেকের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে রাত্রেবেলা পাহাড়ি রোডে এইরকম বাইকার অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে বাসগুলোর জন্য, কেননা পাহাড়ি রুটগুলো উঁচু এবং নিচু। কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে অনেক ঢালু রাস্তা, আবার অনেক উঁচু রাস্তায় উঠতে হয়। যখন উঁচু রাস্তায় উঠতে হয় সেই মুহূর্তে বাস বা যে কোনো যানবাহনকে অনেক গতিতে উপরের দিকে উঠতে হয়। ওই মুহূর্তে দেখা যায় যে বাইকগুলো থাকে তারা অত গতিতে উঠতে পারে না, বা ওই মুহূর্তে যদি হালকা একটা ছোঁয়াও লেগে যায় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বাইকারদের। তাই যারা বাইক ড্রাইভ করে এই রকম পার্বত্য এলাকায় যেতে চান তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দিনের আলোতে এই জায়গাগুলো অতিক্রম করুন। প্রয়োজনে ফেনী পর্যন্ত যেয়ে থাকেন এবং ফেনী থেকে সকাল 6টার দিকে রওনা হন। সকাল 6টা যদি আপনি ফেনী থেকে রওনা হন খাগড়াছড়ির উদ্দেশ্যে, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। অর্থাৎ সকাল 8টা থেকে 9টার মধ্যে আপনি খাগড়াছড়ি পৌঁছাবেন এবং ক্যাম্পে পৌঁছাতে আপনার প্রায় 10টা হয়ে যাবে। আর 10টায় পৌঁছালে 10:30টায় সেখান থেকে স্কোয়াড রওনা করে সাজেকের উদ্দেশ্যে। আরও একটা অনুরোধ করব, যাদের পাহাড়ি রাস্তায় বাইক বা বাস বা যে কোনো রকম যানবাহন চালানোর অভিজ্ঞতা নেই তারা ভুলেও এইরকম পাহাড়ি রাস্তাগুলো তো যাবেন না। কেননা আমি যেদিন ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেকের উদ্দেশ্যে গিয়েছিলাম আমি বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট দেখেছি। এমনও দেখেছি যে বাস উল্টে গিয়েছে এবং সাজেকে বেশ কয়েকটা বাইকও অ্যাক্সিডেন্ট করেছে। কেননা পাহাড়ের কোন জায়গায় মোড় রয়েছে, কোন জায়গায় দ্রুত যেতে হবে এবং কোন জায়গায় গিয়ার ছেড়ে আস্তে নিচের দিকে নামতে হবে, এই জিনিসগুলো শুধুমাত্র এই জায়গায় যারা চলাফেরা করে বা যারা এক্সপার্ট রয়েছে তারাই জানেন। তো যারা নতুন রয়েছেন এই রাস্তাগুলোতে কখনোই যাবেন না ভুলেও। ভোর 6:10 নাগাদ আমার বাস পৌঁছে যায় মাটিরাঙ্গাতে। এই জায়গাতে নামাজের একটা বিরতি দেওয়া হয়। ঢাকা থেকে যখন রওনা হয়েছিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে সেই মুহূর্তে দেখেছিলাম খাগড়াছড়ির তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। তবে যখন মাটিরাঙ্গায় বাসের নামাজের বিরতি দেয় তখন বাস থেকে নেমেছিলাম সেই মুহূর্তে তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। এত পরিমাণ ঠান্ডা ছিল যে বাসের বাইরে দাঁড়ানোটা অনেক কঠিন হয়ে যায়। নামাজের বিরতি শেষে 6:20 নাগাদ আবারও বাস চলতে শুরু করে। মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ির দূরত্ব মাত্র 18 কিলোমিটার। ম্যাপে দেখাচ্ছিল যে 30 মিনিট লাগবে। তবে এই 18 কিলোমিটারের মধ্যে 8 কিলোমিটারই হলো আলুটিলা পাহাড়। খাগড়াছড়িতে সবচেয়ে উঁচু পাহাড় এই আলুটিলা পাহাড়। আলুটিলা পাহাড়ে একটি পর্যটন কেন্দ্র রয়েছে। এই পর্যটন কেন্দ্র থেকে পুরো খাগড়াছড়ি শহর দেখা যায় এবং এই পর্যটনের একটু সামনে রয়েছে আরও একটি জায়গা যার নাম তারেং। এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় খাগড়াছড়ি শহরের।
এখন রয়েছে আলুটিলা পাহাড়ের উপরে। এই পাহাড় থেকে সূর্য উঠছে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছিলাম, তবে খুব একটা ক্লিয়ার ভিউ ছিল না। বাইরের দিকে প্রচুর ঠান্ডা থাকায় বাসের এসি থেকে যে শিশির বিন্দু জমেছিল সেগুলো একটু একটু করে নিচের দিকে পড়েছিল, সেই দাগটা গ্লাসের মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে। পার্বত্য অঞ্চলে ভ্রমণের জন্য উপযুক্ত সময় হলো দিনের বেলা, কারণ আপনি যদি পাহাড়ের দুই পাশের সৌন্দর্য এবং রাস্তার সৌন্দর্য উপভোগ করতে চান তবে অবশ্যই দিনের বেলা ভ্রমণ করতে হবে, কারণ রাত্রেবেলা যদি ভ্রমণ করেন সেক্ষেত্রে যে অপরূপ সৌন্দর্য সেটি আপনার চোখে ফুটে উঠবে না। তবে খাগড়াছড়ি বা বান্দরবান বা রাঙামাটির ক্ষেত্রে ভোরের দিকে বাসগুলো যখন প্রবেশ করে সেই মুহূর্তে কিছু একটা ভিউ পাওয়া যায়। তবে আপনি যদি দিনের কোনো একটা বাসে রওনা হন সেক্ষেত্রে ভালো ভিউ পাবেন। এখন রয়েছে খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে, যেখানে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী এবং খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বেশ কিছু বাস রয়েছে। এছাড়া সবচেয়ে বেশি দাপট এই জায়গাতে শান্তি পরিবহনের। রাস্তার দুপাশে অহরহ শান্তি পরিবহনের বাস ছিল, যে বাসগুলো খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা, খাগড়াছড়ি থেকে পুরো বাংলাদেশ যেসব বাসগুলো সার্ভিস দেয় সেই বাসগুলোই ছিল। চলে এসেছি খাগড়াছড়ি গেটে। খাগড়াছড়ি গেট মানে খাগড়াছড়ি শহরের ভেতরের দিকে আমরা প্রবেশ করেছি। খুব অল্প সময়ের মধ্যে আমি বাস থেকে নেমে যাব। আমি বাস থেকে নামবো এফএনএফ রেস্টুরেন্টের সামনে, কেননা আমি এখনই খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হবে এবং আমার একটি মাহিন্দ্রা বুক করা রয়েছে। তিনি 6:30 নাগাদ আসার কথা ছিল, তবে আমার পৌঁছতে একটু সময় লেগে গেছে বেশি। খাগড়াছড়ি কলেজ গেটে পৌঁছাতে প্রায় 6:45 বেজে যায় এবং 6:50 নাগাদ আমি আমার বাস থেকে নেমে যাই। রাস্তায় সবকিছু মিলিয়ে প্রায় 2 ঘন্টার মতো লেট হয়েছে এবং ড্রাইভার সাহেব দ্রুত গাড়ি চালিয়ে হয়তোবা 30 মিনিটের মতো কভার করতে পেরেছে, যার কারণে আমাদের পৌঁছাতে একটু দেরি হয়ে গিয়েছে আজকে খাগড়াছড়িতে। ঢাকা থেকে রওনা হওয়ার সময় গাইড সাহেব বলেছিলেন 5টা থেকে 5:30টার মধ্যে খাগড়াছড়ি নামিয়ে দেবে, তবে আমাদের নামতে নামতে প্রায় সকাল 7টা বেজে যায়। আমার বাসটি আমাদেরকে এফএনএফ রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিয়ে সে শাপলা চত্বরের উদ্দেশ্যে চলে যায়। বেশ কিছু যাত্রী রয়েছে যারা শাপলা চত্বরে নামবে এবং যাদের সাজেকের কোনো গাড়ি বুক করা নেই তারা শাপলা চত্বর থেকেই হাতের ডান দিকে সাজেক কাউন্টার রয়েছে, সেখান থেকে সিএনজি, মাহিন্দ্রা বা চান্দের গাড়ি জিপ বুক করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পার্টে থাকবে খাগড়াছড়ি থেকে সাজেকের যাবতীয় ইনফরমেশনগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।